নাও ভারতী নাও, আজ ইলিশ আর খাসি একসাথে এনেছি, জমিয়ে বানাও তো দেখি। বাজারের ব্যাগটা রাখতে রাখতে বললেন অলোকবাবু। রান্নাঘরের লাগোয়া ঠাকুর ঘর, আর সেখানেই ওনার শেষ বয়সের একমাত্র ঝগড়ার সাথীটি এখন মৌনব্রত অবস্থায়। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করেন না অলোকবাবু। চিৎকার করে বলেই যাচ্ছে, ইলিশটা আবার ভেজে রেখে দিও না, ভালো করে ভাপিয়ে রেঁধো। আর খাসিটা আবার আলু পেঁপের পাতলা ঝোল করো না, মুখে তোলা যায় না, ছি ছি ছি। ওপর থেকে ঝুমুর দেখে যাচ্ছে রগরখানা। শ্বশুরের ছিছি বলা দেখে হাসি পেয়ে গেল। এ তো গেল এক পর্ব। পুরো উল্টো সিনটা দেখা যাবে যখন শাশুড়ি পুজো করে উঠবে। মনে মনে ভাবতে ভাবতে নিচে নামলো ঝুমুর। বাবা, চা খাবে তো? একটু আস্তে করে শাশুড়ির কান বাঁচিয়ে জিজ্ঞেস করলো ঝুমুর। এর পেছনেও কারণ আছে। এখন অলোকবাবু হ্যাঁ বললেই ঝুমুর 2 চামচ চিনি দিয়ে চা করে দেবে। বেচারার এক দানাও চিনি জোটে না আর সারাদিনে, কারণ এখন সুগার লেভেল নর্মাল থাকলেও 6 মাস আগেও ছুঁই ছুঁই ছিল। বাবা, চা নাও। কাপটা অলোকবাবুর হাতে দিয়ে বলল ঝুমুর। এখন চলবে শ্বশুর বৌমার আড্ডা। অলোকবাবু বললেন, দাদু ভাই ওঠেনি রে? ঝুমুর বলল, ওঠাইনি, ঘুমো, উঠলেই তো শুরু করবে। বাবা, তোমায় বলে রাখছি, সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল খুললেই পাশের প্লে স্কুলে ওকে ভর্তি করে দেব। তরল চাটাও গলায় আটকে যাচ্ছিল অলোকবাবুর। সামলে নিয়ে বলল, কি বলিস রে, এখনো 2 বছর হয়নি, মারবি নাকি ছেলেটাকে? মারবো কেন? আর 2 মাস পর তো 2 বছর হতে যাবে। এমনি ওর কথা শুনলে কেউ বলবে যে ও এত ছোট? যথেষ্ট জোর দিয়ে বলল কথাগুলো ঝুমুর। বাবা, আসলাম। বাবাকে কথাটা ছুঁড়ে দিয়েই বেরোতে যাচ্ছিল রূপ। কই চললি তুই আবার রবিবার সকালে? এত মাছ মাংস আনলাম, দুপুরে একসাথে খাবো, বললেন অলোকবাবু। সাইটে যাচ্ছি, দুপুরে হবে না, রাতে এসে খাবো আমি, রূপ জুতো পরতে পরতে বলল। এবার বিজনেসটা বন্ধ করে দে তো, চাকরির পর এত প্রেশার নিলে অসুস্থ হয়ে পড়বি। যথেষ্ট চিন্তিত শোনালো অলোকবাবুর গলাটা। আচ্ছা, খাটতে পারছি খেটে নি, না পারলে করব না। মঙ্গলবার সচিন আসবে 12টা নাগাদ, কোথাও বেরোবে না, মেডিক্লেমটা করে নাও। মার আর তোমার, বিপদ কার কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। নির্দেশটুকু স্পষ্ট রূপের কথায়। মা, আসলাম বলেই বেরিয়ে গেল রূপ। ওর কথায় শুধু আদেশ, উত্তরটুকু শোনার সময় নেই ওর। অলোকবাবু উঠতে উঠতে বলল, আমি একটু ঘরে যাচ্ছি রে, তোর মায়ের পুজো হলে একসাথে টিফিন খাবো। আর ওকে বলিস সব রান্না রাতেই করতে, ভালো খাবার 4 জনে একসাথে বসে না খেলে ঠিক হজম হয় না, কি বলিস? হাসতে হাসতে ঘরে চলে গেলেন অলোকবাবু। ঝুমুর এঁটো কাপগুলো বেসিনে নামিয়ে ভাবতে থাকলো, সত্যি খুব ভালো ঘর বর বলতে যা বোঝায় সব পেয়েছে ঝুমুর। আগের উদ্দের অবস্থা অত ভালো ছিল না। শ্বশুরমশাইদের অনেক বিজনেস থাকলেও তিনি কোনোটাই ঠিকভাবে করে উঠতে পারেননি। প্রমোটার হিসেবে নামটুকুও রূপ বিজনেসে জয়েন করার পর হয়েছে। যাই হোক, ঠাকুর তুমি দেখো এখন থেকে সব যেন ঠিকঠাক চলে, ভেবেই নমস্কার করল ঝুমুর। তখনই ঠাকুর ঘরে শঙ্খের আওয়াজ। যাক, মায়ের পুজো শেষ হলো। রূপ, এই রূপ, ওঠো, দেখো তো মায়ের ঘর থেকে কেমন আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ বমি করছে। ঝুমুরের কথায় ধর্মর করে উঠে বসলো রূপ। চলো তো দেখি। গলায় চিন্তাটুকু স্পষ্ট। তুমি যাও, আমি বাবানের দুপাশে বালিশ দিয়ে আসছি, বলল ঝুমুর। দরজা খুলতেই সামনে নিজের মাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল রূপ, কি হয়েছে মা?
আর বলিস না, তোর বাবাকে কত না করি এই বয়সে এত রকমারি খাবার খেও না। শোনে সেসব খাওয়ার পর থেকে পেট ভার, চোয়া ঢেকুর, সাথে টক জল উঠছে, আস্তে করে বললেন ভারতী দেবী। রূপ বলল, কখন থেকে হচ্ছে? ভারতী দেবী কপাল কুঁচকে বললেন, খেয়ে থেকেই হচ্ছে। না পেরে আমাকে 2টো নাগাদ ডেকে দিল। সেই থেকে জেলুসিল, ইনো, উমেশ কিচ্ছু বাদ দেয়নি। ইলিশ মাছ, মাংস একসাথেই কোথায় যাবে এসব? রূপ, দাঁড়াও, একটু দেখতে দাও তো আমাকে, বলেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো মা বাবার। বাবা, কি হয়েছে? প্রায় মুখের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল রূপ। আস্তে আস্তে চোখ খুলে চেঁচিয়ে উঠলেন অলোকবাবু, ঘুমটা ভাঙিয়েছে তো তোর? বললাম ডেকো না, আমার কিচ্ছু হয়নি, শুনলে তবে তো? রূপ বেশ চিন্তা নিয়ে বলল, বাবা থামো, পেটটা বেশ ফুলেছে গ্যাসে, সব ওষুধ তো খেলে, এখন কি যে দিই তোমায়। বলছি কি, তুমি একটু সৌমেনদাকে ফোন করো না, যদি একটু দেখে দেয়, বলল ঝুমুর। রূপ আনমনা হয়ে বলল, আরে একটা মেডিকেল কনফারেন্সে সৌমেন, সরোজবাবু দুজনেই বেরিয়ে গেছে, না হলে চিন্তা করি এত? এখন সবে ভোর 4:30, 10টার আগে কোনো ডাক্তার পাওয়া যাবে না। পেটটাও বেশ ফোলা। ভাবছিলাম পাশের নার্সিংহোমে নিয়ে যাই, ওখানে বাবাকে দেখেন যে চেস্ট স্পেশালিস্ট, উনিও বসেন, একবার ফুল চেক আপ হয়ে যাবে। কি বলো মা তুমি? ভারতী দেবী গজগজ করেই যাচ্ছিলেন রাগে। বললেন, চল, তাই চল, খুব কষ্ট পাচ্ছে। ওইসব খাবার রাতে যখন খাচ্ছিল তখনই ভাবছিলাম। অলোকবাবু হৈ হৈ করে উঠল, আমার খাওয়াতে নজর দিয়ে দিয়েই এরকম হলো, এখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও যাব না। বাবা ওখানে তোমাকে অ্যাডমিট করবে না, তোমার কিচ্ছু হয়নি যে ভর্তি করবে, 2টো ইঞ্জেকশন দেবে, ঠিক হয়ে যাবে, বলল ঝুমুর। হ্যালো ঝুমুর। ফোনের ওপাশ থেকে রূপের গলা পেয়ে ঝুমুর বলল, কখন থেকে ট্রাই করছি, ফোন সুইচ অফ বলছে, মাও ফোন নেয়নি, কোথায় তোমরা? রূপ ক্লান্ত গলায় বলল, আরে সারা রাত ফোনটা চার্জ দেওয়া হয়নি, এখানে ওয়েটিংয়ে চার্জ দিলাম। ঝুমুর বলল, বাবা কেমন আছে? রূপ বলল, ভগবান সহায় ছিল জানো ঝুমুর, এসেই দেখছি বাবাকে যিনি দেখেন সেই ডাক্তারবাবুই নাইট ডিউটিতে ছিলেন, উনি ওনার আন্ডারে ভর্তি করে নিলেন, সাথে সাথে চেস্ট এক্সরে হলো, বুকে আবার কফ জমেছে, উনি বললেন ঠিক হয়ে যাবে। ঝুমুর অবাক হয়ে বলল, মানেটা কি? ওরকম অম্বল গ্যাস নিয়ে ভর্তি হলো, ওনাকে পেটের কোনো চিকিৎসা না করে বুকের চিকিৎসা শুরু করে দিল কেন? বুকের ডাক্তার বলে? রূপ রেগে বলল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না, বুকে ওরকম সর্দি জমেছে বলেই হজম হচ্ছিল না। ঝুমুর দ্বিগুণ জোরে বলল, দুপুরের খাবার অবধিও দিব্যি সুস্থ ছিল মানুষটা, কি জানি। যাই হোক, টাকা পয়সা জমা দিলে কিছু? রূপ সংযত হয়ে বলল, হুঁ গো, 25,000 টাকা জমা দিলাম, ডাক্তারবাবু বললেন এতেই সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো। ঝুমুর বলল, ভালো কথা, তোমরা কখন ফিরবে? 8টা তো বাজে, অফিস যাবে না তো আর? রূপ বলল, ডাক্তারবাবু এক্ষুনি বেরিয়ে যাবে, কথা বলে চলে আসব, দেখি পারলে সেকেন্ড হাফে ঢুকবো অফিস। দুপুর 1টা বেজে গেছে, ফোনটা সেই থেকে সুইচ অফ, মা রূপ দুজনেই না খাওয়া। কি যে করি আমি, খবরও পাচ্ছি না কোনো। বারবার ঘর বার করছে আর ভাবছে ঝুমুর। ভাবতেই ফোনটা বেজে উঠল। আমি রূপ বলছি, ফোনটাতে চার্জ দিতে পারিনি, তাই নার্সিংহোমের রিসেপশন থেকে কল করছি। বলছি বাবানের স্কুলের জন্যে
যে 50,000 টাকা তুলে রেখেছি, ওটা দেবে আমায়? রূপের গলাটা শুনে বুকটা হু হু করে উঠল ঝুমুরের। খুব ভয়ে ভয়ে বলল ঝুমুর, কেন, কি হয়েছে? রূপ বলল, বাবার অবস্থা খুব খারাপ ঝুমুর। ডাক্তারবাবু বাড়ি যাওয়ার সময় বলল যে খুব শ্বাসকষ্ট হচ্ছে বাবার। একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাজ না করলে ভেন্টিলেশনে দিতে হবে। সকাল থেকে অপেক্ষা করে করে শেষ অবধি আমায় ডেকে জুনিয়র এক ডাক্তার বলল ভেন্টিলেশনে দিতেই হবে, ইমিডিয়েট 50,000 টাকা জমা দিতে। মানেটা কি? কেমন ডাক্তার উনি? পেশেন্ট অসুস্থ, শ্বাসকষ্ট হচ্ছে, উনি নাচতে নাচতে বাড়ি চলে গেলেন? বুঝি না বাপু, কি ট্রিটমেন্ট হচ্ছে? ঠিক আছে, আমি টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। গোটা একদিনও গেল না 75,000 টাকা জমা পড়ে গেল। বলেই ফোনটা কেটে দিল ঝুমুর। বেড নাম্বার 101-এর বাড়ির লোক রিসেপশনে দেখা করবেন। মাইকে শুনে হন্তদন্ত হয়ে ছুটল ঝুমুর। ডাক্তার পাল ডাকছেন। রিসেপশন থেকে নির্দেশ শুনেই দৌড়ালো ওপরে। ডাক্তারবাবুকে দেখে জিজ্ঞেস করলেন ঝুমুরকে, আপনি? ঝুমুর বলল, আমি ছেলের বউ। ডাক্তারবাবু বললেন, ওনার ছেলে আসেনি? ঝুমুর বলল, আমাকে বলতে পারেন। শুনুন, ওনার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। একটা ইঞ্জেকশন বাইরে থেকে কিনে আনতে হবে, নার্সিংহোম মেডিসিন শপে ওটা নেই। এক নাগারে কথাগুলো বলল ডাক্তারবাবু। ইঞ্জেকশনটার নাম দিন, আমি এনে দিচ্ছি। কথা বলার সময় সচেতনতাটা স্পষ্ট ঝুমুরের গলায়। ডাক্তারবাবু একটা কাগজ দিয়ে বলল, শ্যামবাজারের দিকে পেয়ে যাবেন। একেবারে 6টা নিয়ে নিলে এই সপ্তাহটা হয়ে যাবে, পরের সপ্তাহে এই মেডিসিন এখানেই পাওয়া যাবে। ঝুমুর বলল, কতদিন দিতে লাগবে এই ইঞ্জেকশনটা? কম করে 2 সপ্তাহ তো লাগবেই, বললেন ডাক্তারবাবু। এখনো 2 সপ্তাহ? আর কতদিন রাখার প্ল্যান আছে আমার শ্বশুরকে? প্রশ্নটা নিজেরই কানে লাগলো ঝুমুরের। পরের কথাগুলো একটু আস্তে করে অথচ ধারটুকু বজায় রেখেই বলল, আজকে 12 দিন হতে গেল। অলরেডি আমরা আপনাদের 5 লাখ দিয়েছি। নিচে দেখে আসলাম এখনো 75,000 বাকি, কিন্তু পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট নেই। 3 দিন আগে তাও চিনতে পারছিল, আজ তো চোখই খুলছে না। আপনি এখনো 2 সপ্তাহের ইঞ্জেকশন আনতে দিলেন, মানে আরও 5-6 লাখ। তাতেও কি গ্যারেন্টি আছে ওনার সুস্থতার? ঝুমুরের প্রশ্নে বেশ জোর ছিল। ডাক্তারবাবু একটু যেন টলে গিয়ে বলল, আমি অরূপবাবুকে বলেছি গভর্নমেন্ট কোনো হসপিটালে নিয়ে যেতে, উনি শুনতে নারাজ। আপনি ওনাকে ডাকুন, আমি আপনার সামনে ওনাকে বোঝাচ্ছি। ঝুমুর খুব রেগে গিয়ে বলল, উনি টাকা জোগাড় করতে গেছেন, ধন্যবাদ, বলে চলে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, ভেন্টিলেশনের পাইপটা খুলে দিলে আর কতক্ষণ বাঁচবেন উনি? এবার ডাক্তারবাবু বেশ অবাক হলো, কিন্তু মুখটা নর্মাল রেখে বলল, সেটা ওই ওপরওয়ালাই বলতে পারবে। শুনে হনহন করে হেঁটে বেরিয়ে গেল ঝুমুর। যেতে যেতে ভাবতে থাকলো, ডাক্তারটা আবার মেরে ফেলবে না তো বাবাকে? ধুস, মারার আর কি বাকি রেখেছে? পেটের পাতি রোগে ভর্তি হলো, কি থেকে কি করে দিল। আরও 2 সপ্তাহ পর। হ্যালো, অনিল বিশ্বাস বলছেন? ওপাশ থেকে। কে? নমস্কার, আমি ঝুমুর মুখার্জি বলছি। আমাকে আমার নম্বরটা জয়ন্ত পাল দিয়েছেন, উনি আমার মেসো। ওপাশ থেকে। জয়ন্তদা আমাকে বলেছে আপনি ফোন করতে পারেন। ঝুমুর বলল, আসলে খুব বিপদে পড়েছি। আমার শ্বশুর 26 দিন হলো নার্সিংহোমে ভর্তি। প্রচণ্ড অম্বল গ্যাস নিয়ে ভর্তি হয়, কিন্তু প্রথম দিন থেকেই ওনার বুকের ট্রিটমেন্ট শুরু করে। 26 দিনের মধ্যে প্রায় 21 দিনই ভেন্টিলেশনে রেখে দিয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। এখন যা অবস্থা,
আমরা না রাখতে পারছি না বাড়ি নিয়ে আসতে পারছি। প্রায় 2 সপ্তাহ আগে থেকে সরকারি হসপিটালগুলোতে ট্রাই করছি। নেতা মন্ত্রী সব জায়গা থেকে ট্রাই করেছি, একই কথা, ফাঁকা হলে খবর দেবে। 2 সপ্তাহ হলো একটাও ফোন আসেনি। এই নার্সিংহোমে আর টানতে পারছি না। মেশো বলল আপনি SF হসপিটালে নিউরোতে আছেন। ঝুমুরকে থামিয়েই ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করলেন, কত বিল করেছে আজ অবধি? ঝুমুর ধরা গলায় বলল, 11 লাখ। ওপাশ থেকে আবার জিজ্ঞেস করলেন, মেডিক্লেম? ঝুমুর বলল, নেই। ওপাশ থেকে বলল, কাল সকালে 9টা নাগাদ ফোন করো। বলেই ফোনটা কেটে দিল। সাথে সাথে ঘুরে ঝুমুর আনন্দের সাথে বলল, রূপ, মনে হচ্ছে কাল কিছু ভালো হলেও হতে পারে। কাল যদি ব্যবস্থা হয়ে যায় সকাল সকাল SF হসপিটাল নিয়ে যেতে হবে। বাবাও বাঁচবে, আমরাও। রূপ খুব করুণ স্বরে বলল, আর যদি না হয় তাহলে আরো 25,000। আমি আর পারছি না গো, মাও অসুস্থ হয়ে পড়ছে। এই প্রথম রূপের গলায় কান্নার আওয়াজ পেল ঝুমুর। কি গো, ডাক এলো না তো হসপিটাল থেকে? বলল রূপ। আরো 25 অ্যাড হয়ে গেল। টোটাল 12.5 লাখ বেরিয়ে গেল। তার মধ্যে ধরো 1.2 লাখ আমি বের করতে পেরেছি, 4 লাখ তোমার আর মায়ের গয়না, বাকি 7 পুরো ধার। বন্ধু আত্মীয় সবার থেকে ধার করেছি গো। তোমার ছেলের কারোর কথা ভাবিনি। শোধ হয়ে যাবে বলো? বাবা ফিরে আসলেই সব ঠিক হয়ে যাবে বলো? রূপ বাচ্চাদের মতো জিজ্ঞেস করছে ঝুমুরকে। আরে হ্যাঁ গো, সব ঠিক হয়ে যাবে। বাবা ফিরে আসুক, আবার আগের মতো হয়ে যাবে। একটু সময় লাগবে, এই যা। এই সান্ত্বনাটুকু দেওয়া ছাড়া আর সত্যি কিছু করার নেই ঝুমুরের। কিন্তু ও বুঝতে পারছে সব শেষ। তাকিয়ে দেখলো পাশে 1 বছরের 11 মাসের ছেলেটা ওর পা ছড়িয়ে খেলছে, অথচ আজ ওর স্কুলের মেঝেতে বসে খেলার কথা ছিল। রূপ, তাড়াতাড়ি রেডি করো বাবাকে। এইমাত্র আমার ফোনে কল এসেছিল SF থেকে, পেশেন্টকে নিয়ে 2 ঘন্টার মধ্যে যেতে বলছে। ফোনে জানালো ঝুমুর। সত্যি বলছো? রূপ যেন বিশ্বাসই করতে চাইছে না, যেন লটারি জিতেছে। সত্যি লটারি জেতার মতোই। তাও যদি বাবা কাকারা পার্টি করত। তুমি বাবাকে ডিসচার্জ করে নিয়ে আসো, আমি ডাইরেক্ট হসপিটালে পৌঁছে সব রেডি করে রাখছি। আর হ্যাঁ, ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স হায়ার করো। এমন করে বলল ঝুমুর যেন অন্তিম যাত্রায় কোনো ত্রুটি না থাকে। ডাক্তারবাবু, 29 নম্বর বেডের পেশেন্ট আসছে, বলল ঝুমুর। নিয়ে আসুন, ডাক্তারবাবু বললেন। পিছন ফিরল ঝুমুর। 3-4 জন মিলে নিয়ে আসলো অলোকবাবুকে। পুরো কঙ্কালের মতো হয়ে গেছে মানুষটা। লুকিয়ে চোখের জল মুছে নিল, অথচ কি ফিট ছিল লোকটা। ডাক্তারবাবু কি বুঝছেন? রূপের কথায় চমক ভাঙল ঝুমুরের। ডক্টর বিশ্বাসে পরিচিত না হলে একে ভর্তি নিতাম না। শুধু একটা সিট ব্লক করে থাকবে। আজ রাতেও কিছু হতে পারে, আবার 1 মাসও টিকে যেতে পারে। খুব দৃঢ় শোনালো ডাক্তারের গলাটা। আপনি ট্রিটমেন্ট শুরুই করুন না, বলল ঝুমুর। জ্যান্ত মানুষের চিকিৎসা হয়, আপনারা ওনাকে মেরেই নিয়ে এসেছেন। বুকের কাছটায় যে নড়াচড়া দেখছেন সেটা ওই যন্ত্রের জোরে। আচ্ছা যান এখন, বাইরে আজ রাতটা থেকে যাবেন, নির্দেশ দিয়ে চলে গেলেন ডাক্তার। 29 নম্বরের বাড়ির লোক ভেতরে আসবেন, কাঁপতে কাঁপতে ছুটল ঝুমুর আর রূপ। সরি টু সে, হি ইজ নো মোর। চেষ্টা করেছিলাম, উনি নিতে পারলেন না। শেষ হয়ে গেল ঝুমুরের শ্বশুর, রূপের বাবা আর ভারতী দেবীর
ঝগড়া করার সঙ্গীটি। এটা তো আপাত দৃষ্টিতে ধরা পড়ল মাত্র, সাথে শেষ হয়ে গেল ওদের বেশ কিছু বছরের ভালো থাকাটুকু। এখন প্রশ্ন হলো, দোষী কে? অলোকবাবু কিছু জমাতে পারেনি বলে দোষী, নাকি রূপ ওদের মেডিক্লেম করেনি বলে দোষী, নাকি প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে দোষ করেছে রূপ? এটাও হতে পারে যে অলোকবাবু নিপাট সাধারণ মানুষ হওয়াতে পার্টি পলিটিক্স থেকে দূরে থাকে বলে ওনার এই পরিণতি। কিন্তু তার এই ঘটনাটা কেউ জানতে পারল না, কোনো মিডিয়া মাইক নিয়ে রূপের সামনে ধরেনি। আচ্ছা, আপনারা বলুন তো, এক্ষেত্রে কাকে দোষ দেওয়া যায়? দোষ আসলে পরিস্থিতির, যেটা আমাদের চোখে পড়লেও না দেখাতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য। মিডিয়াকে বলছি, চোখ কান খোলা রেখে সবাইকে সমানভাবে প্রাধান্য দিন। খবর খুঁজতে গিয়ে একটু খাটলেই অনেক সাধারণ মানুষের এরকমই নিঃস্ব হওয়ার গল্প জানতে পারবেন। আর পার্টির হোতাদের বলছি, সরকার হসপিটাল খুলেছেন, সেটা সবার জন্য উন্মুক্ত করুন, সবাই যেন সুযোগ পায়, সেটা একটু দেখবেন প্লিজ। কে বলতে পারে আজকের ঝুমুর কালকের আপনি নন? এটা কোনো গল্প নয়, বরং পুরোটাই সত্যি। লাইক বা কমেন্ট না, প্রচুর শেয়ার হোক, সচেতনতা বাড়ুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ দ্রষ্টব্য, অযথা নিজের গায়ে মাখবেন না। কারোকে আঘাত করা উদ্দেশ্য নয়। যদি তাও খারাপ লাগে, লেখিকা তার জন্য ক্ষমা প্রার্থী। লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহা। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমাকে ফেসবুক থেকে শুনছেন, আমাকে ফলো করে দেবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।